আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোনো গ্রাহক যখন কোনো ব্যাংকের কাউন্টারে নগদ টাকা উঠাতে যান, এরকম নগদ টাকা, তখন ওই ব্যাংক যদি নগদ টাকা না দিতে পারেন ওই মুহূর্তে, এই অবস্থাটাকেই সাধারণ মানুষ তারল্য সংকট মনে করে থাকেন। তো বাস্তবে কি ঘটনা এরকম? আবার অনেকেই বিদেশে অর্থ পাচারকে তারল্য সংকটের ডাইরেক্ট কারণ মনে করে থাকেন। তো ঘটনাটা কি এরকম? তাহলে এই তারল্য সংকটটা আসলে কি, তার স্বরূপটা কি, এই বিষয়টি যদি আমি আজকে আলোচনা করতে যাই, কয়েকটি পয়েন্ট আমাদের সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হবে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি নবীন ব্যাংকারদের জন্য, যারা অভিজ্ঞ তাদের জন্য নয়, তারা আসলে স্কিপ করতে পারেন। তো তারল্য সংকটের স্বরূপ বুঝতে হলে আমাকে ব্যাংকিং কয়েকটি টার্মস জানতে হবে। আইডিআর, এসএলআর, সিআরআর, কল মানি মার্কেট, এই যে কয়েকটা টার্ম, এই কয়েকটা টার্মের সাথে আমার পরিচয় হতে হবে। তো চলুন ভিউয়ার্স, আমরা এই প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝানোর চেষ্টা করি। ধরুন বাংলাদেশে কোনো ব্যাংকও নাই বা কোনো নগদ এরকম টাকাও নাই, নতুন শুরু হলো, ব্যাংকও শুরু হলো, নগদ এরকম টাকাও মনে করেন আসমান থেকে এসে পড়লো আর কি। এরপরে ব্যাংক ব্যবস্থা শুরু হলো, সব কিছু অর্থনৈতিক কার্যক্রম শুরু হলো। তাহলে রহিমউদ্দিন এই 100 টাকা ব্যাংকের কাছে নিয়ে এসে জমা দিল। তো বাংলাদেশের নিয়ম অনুযায়ী সব টাকা তো ব্যাংক বিনিয়োগ করতে পারে না। ধরেন বাংলাদেশে একটা নির্দিষ্ট পরিমাণ 89 বা 90 বা 92% পর্যন্ত বিনিয়োগ করা যায়। ধরেন 90% পর্যন্ত বিনিয়োগ করা যায়। ধরেন এই যে এই 100 টাকার মধ্যে 90 টাকা কাউকে বিনিয়োগ দিলাম, আর এই 10 টাকা, এই 10 টাকাটা আমার ব্যাংকে রইল, বা ধরেন কোনো ব্যাংকে রইল, যে ব্যাংকই হোক। এই এই 10 টাকার এই 90 টাকা 100 টাকা, কিন্তু যখন আমি বিনিয়োগ দিলাম, বলা হয়ে থাকে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে। এটার সাথেও আসলে তার সম্পর্ক আছে। ধরেন 90 টাকা যখন বিনিয়োগ দিলাম, ধরেন 11% প্রফিটে এই বিনিয়োগটা দিলাম, তাহলে এই গ্রাহকটা মনে করেন 100 টাকা ফেরত দিবে, আর আমার কাছে 10 টাকা আছে। তাহলে এই 10 টাকার মনে করেন 6 টাকা দিব হলো ডিপোজিটারকে, আর 4 টাকা ব্যাংকের বিভিন্ন প্রফিট সহ এক্সপেন্ডিচারে লাগবে। তাহলে পৃথিবীতে এই 100 টাকারই অস্তিত্ব আছে, ডিপোজিটর দিছে, দেওয়ার পরে এই 90 টাকা আমি বিনিয়োগ করছি। এই যে বিনিয়োগ করছি একজন মাছের পাইকারি ব্যবসায়ী সে, তো এই লোকটা আবার বিভিন্ন জেলেদের কাছ থেকে মাছ কিনছেন। তিনি মনে করেন 90 টাকা 9 জনের কাছে 10 টাকা করে করে দিচ্ছেন। এর মধ্যে 5 জন জেলে, তারা এই ব্যাংক ট্যাঙ্ক কিছু বোঝে না, এগুলো তারা নগদ টাকায় বিশ্বাসী, তাদের কাছে নগদ টাকা আছে। তাহলে এই 50 টাকা তাদের কাছে আছে, আর 40 টাকা ব্যাংকে জমা দিছে। তাহলে এই 40 টাকা আর এই আগের আমার ছিল হলো 10 টাকা, এই 50 টাকা ব্যাংকের কাছে আছে। এখন এই মুহূর্তে যদি এই 100 টাকার যে ডিপোজিটর, উনি যদি ব্যাংকের টাকা উঠানোর জন্য আসে, তাহলে ব্যাংকই টাকা দিতে পারবে? সাধারণত করে কি, এই ধরেন 90 টাকা যাকে আমি বিনিয়োগ দিয়েছি, তার মনে করেন উনি 40 টাকা 50 টাকা এভাবে দিচ্ছে, আবার এই টাকা আমরা বিনিয়োগ দিচ্ছি, এইভাবে সাধারণত এমএলএম সিস্টেমে ব্যাংক চলে দিচ্ছে। তাহলে এই টাকাটা কিন্তু ডিপোজিটরকে চাহিদা মতো দেওয়া সম্ভব না, যতক্ষণ পর্যন্ত এই টাকাটা তার কাছে, এই ব্যাংকের কাছে আবার রিটার্ন আসে। এখন এই যে সিস্টেমটা, গ্রাহক যাতে চাহিদা মাত্র এই টাকাটা ফেরত পান, সেটার জন্য ব্যাংক কিছু টেকনোলজি বা টুলস ব্যবহার করেন। সেটা হলো এসএলআর, অর্থাৎ স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বা রিকোয়ারমেন্ট যাই বলি। ব্যাংক কী করে, তার ক্যাশ, একেবারে হার্ড ক্যাশ এবং কিছু সিকিউরিটি বন্ড হতে পারে, এরকম ডিপোজিট সহ একটা নির্দিষ্ট পরিমাণ সবসময় এই ব্যাংকের চলতি হিসাবের সাথে রাখে। আবার সিআরআর ক্যাশ, ডাইরেক্ট ক্যাশ, এই যে এইরকম ক্যাশ
আর এসএলআর যদি বলি তাহলে এই ক্যাশ প্লাস এইরকম একটা ধরেন ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্ট সহ 13% বা 19% একটা অ্যামাউন্ট রাখে। এই এসএলআরটা কীভাবে রাখা হয়, অর্থাৎ এই যে ডিপোজিটর টাইম ডিপোজিট এবং আরেকটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, এই ডিপোজিটের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যেটা আমরা বলছিলাম 13% বা 19%, এরকম একটা পার্সেন্টেজ সবসময় এসএলআর আকারে এই নগদ এবং সার্টিফিকেট আকারে রাখতে হয় এবং সিআরআর আকারে রাখতে হয়, যেটাকে আমার ব্যাংকের চলতি হিসাব বলা হয়। এখন আমার প্রথমেই প্রশ্ন ছিল যে ব্যাংকের টাকা উত্তোলন করতে আসলে যদি নগদ টাকা না দিতে পারি, তাহলে সেই অবস্থায় এটা কি বিষয়টা এরকম না, তরল সংকট না। উদাহরণস্বরূপ মনে করেন আপনার যে 100 টাকা ডিপোজিটার রেখেছে, আপনি কাউন্টারে টাকাটা দিতে পারলেন না, ওকে, প্রবলেম নাই। এই ব্যক্তির যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে চাইবে যে এই আরটিজিএস বলেন, ইএফটি বলেন বা বাংলাদেশ ব্যাংকের যে সেটেলমেন্ট প্রসিডিউর, সে প্রসিডিউর অনুযায়ী সোনালী ব্যাংকের টাকাটা ট্রান্সফার করতে হবে। তাহলে এই যে সিআরআর, এসএলআর, আইডিআর, এই সমস্ত টুল দিয়ে যে ব্যাংকের যে চলতি হিসাব থাকে, সেই চলতি হিসাবে আমার এই ফান্ডটা ওই ব্যাংকে ট্রান্সফার করার জন্য নির্দিষ্ট ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স যদি না থাকে তাহলে এই ফান্ডটা ট্রান্সফার হবে না। মূলত এই অবস্থাটাই হলো তারল্য সংকট। অর্থাৎ শুধু যে হার্ড ক্যাশ কাউন্টারে তারল্য সংকট সৃষ্টি করবে তা না, সেই ব্যক্তিটা যদি মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো ব্যাংকে ইএফটি বলেন, আরটিজিএস বলেন বা অন্য কোনো টুলসের মাধ্যমে টাকা পাঠাতে চায়, ওই যে ব্যাংকের যে চলতি হিসাব, সেই চলতি হিসাবের টাকা না থাকলে টাকাটা ট্রান্সফার করতে পারবে না। মূলত এটাই হলো তারল্য সংকট। এর অন্যতম কারণ হচ্ছে একসাথে যদি কেউ ডিপোজিটাররা টাকা উঠাতে আসে, সেটাও সম্ভব না। আর এই যে লোন বা ইনভেস্টমেন্ট যারা নিল, সে লোকগুলো যদি ঠিকমতো টাকা পরিশোধ না করে তাহলে কিন্তু এই তারল্য সংকট সৃষ্টি হবে। তাহলে একসাথে এবং এই ইনভেস্টমেন্ট যারা নিয়েছেন তারা যদি টাকা একসাথে পরিশোধ না করে তাহলে এটার সংকট সৃষ্টি হবে। আরও কারণ হতে পারে, অনেকগুলো কারণ আরও আছে, সেগুলোতে যাচ্ছি না। আরেকটি কথা বলা হচ্ছে যে বিদেশে টাকা পাচার। বিদেশে টাকা পাচারটা হয় কীভাবে, ফরমার চ্যানেলে অত ডিটেল যাচ্ছি না। ধরেন এই যে ব্যক্তিটা লোন নিয়েছিল 90 টাকা বা ইনভেস্টমেন্ট নিয়েছিল, এই টাকাটা সে তার কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রতিষ্ঠান চলছে, কিন্তু সেই প্রতিষ্ঠানে কাজে না লাগিয়ে মনে করেন সেই টাকাটা ডলার আকারে সে বৈদেশিক বা বিদেশে টাকা ট্রান্সফার করলো। তাহলে বিদেশে যে টাকাটা ট্রান্সফার করলো সেটা হয় ডলারে বৈধভাবে আন্ডার ট্রেড ফাইন্যান্সিংয়ের মাধ্যমে, অথবা নতুন যে মানি লন্ডারিংয়ের প্রসেস ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে হতে পারে, অথবা সরাসরি ডলার হার্ড ক্যাশ আকারে নিয়ে যেতে পারে। তো এই টাকাটা যে বিদেশে গেল, এইটা কিন্তু বাংলা টাকার সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আপনি এই বাংলা টাকার সাথে ডাইরেক্ট তারল্য সংকটের সম্পর্ক নাই। এখন এই বিদেশে টাকাটা ট্রান্সফার করলো, কিন্তু তার প্রতিষ্ঠান বাংলাদেশে যেটা আছে সেটা মনে করেন যে বন্ধ হয়ে গেল, টাকাটা দিল না, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট সম্পর্ক আছে। এই প্রতিষ্ঠান যদি চলমান থাকে তাহলে কিন্তু এই তারল্য সংকট এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। পাচারকৃত যে টাকাটা সেটা হলো ডলার সংকট বা ডলারের যে ব্যালেন্স সেখানে ইফেক্ট করবে। তো এই হলো মূলত সংক্ষিপ্তভাবে ভিউয়ার্স তারল্য সংকটের যে অবস্থা সেটি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং ইনফরমেশানে খুব বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলো তথ্যের মধ্যে আছে, আরও ভালো ভালো তথ্য আপনার জানা থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আবার দেখা হবে।